তৃণমূলে লোকসভার আগে ভাঙন ধরেছে বিধানসভাতে, সেখানেও বেশিরভাগ বিধায়কই বিদ্রোহী। তবে বিধানসভার পরিষদীয় দলের বিদ্রোহী এবং লোকসভায় বিদ্রোহী শিবিরের পরিকল্পনায় ফারাক ছিল শুরু থেকেই, আর শেষ পরিণতিতেও ফারাক তো থেকেই গেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পথে হাঁটলেন না কাকলি ঘোষ দস্তিদারেরা। তৃণমূল থেকে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন না লোকসভার বিদ্রোহীরা। তারা আশ্রয় নিলেন নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে, প্রায় অপরিচিত এবং অস্তিত্বহীন একটি দল। অথচ সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया, और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील नेशनलिस्ट सिटीजन पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए। এনসিপিআই এর পরিচয় কি? ত্রিপুরার এই রাজনৈতিক দলের সঙ্গে মিশে রীতিমতো মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির। সরাসরি বিজেপিতে ঠাঁই না হওয়ায় 4 বছরের পুরনো ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়ে এনডিএতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। লোকসভায় আলাদা সংসদীয় দল বা ব্লক গড়ার ক্ষেত্রে যে সমস্ত আইনি ও প্রযুক্তিগত জটিলতা রয়েছে তা এড়াতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির সঙ্গে মিশে গেলেন তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ। রবিবারে দিল্লিতে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সেই আবেদনই জানান তারা। পশ্চিমবঙ্গে এনসিপিআই এর পার্টি অফিস খোলা হবে বলেও জানিয়ে দেন বিদ্রোহী সাংসদরা। এনসিপিআইতে মিশতে চেয়ে স্পিকারকে চিঠি দেওয়ার পর কাকলি ঘোষ দস্তিদার বলেন, দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর সঙ্গে কাজ করবেন। हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को। सांसद है हम 20, अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। नेशनलिस्ट सिटीजन्स पार्टी, ये पार्टी के साथ हम लोग शामिल हुआ। कहाँ की पार्टी है दादा? एक पॉलिटिकल पार्टी है और रिकॉग्नाइज्ड कोई रीजनल पार्टी है, तो वो पार्टी के साथ हम लोग मर्ज हुआ। वो पकड़ लो कि दिल्ली के क्यों मर्ज कर रहे हैं सुदीप जी आप उसमें? ये सिस्टम है। আমরা প্রকৃত তৃণমূল আসল লক্ষ্য লোকসভার মধ্যে নেই, বা আমরা ওই সিম্বলও চাইনি। আমরা আমাদের এনসিপিআই হিসেবে কাজ করি, আপনাদের এনডিএ সঙ্গে কাজ করি। 2022 সালে এনসিপিআই রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল। এই দলের কার্যালয় রয়েছে অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে। হাওড়ার বাঁকড়ায় এনসিপি অফিস রয়েছে। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই দলের উপস্থিতি দেখা গিয়েছিল। ধলাই জেলার চৌমানু এবং ঊনকোটি জেলার কৈলাস শহর, এই 2 কেন্দ্রে এনসিপিআই প্রার্থী দেয়। যদিও নির্বাচনী লড়াইয়ে দলটি সেভাবে প্রভাব ফেলতে পারেনি। 2 কেন্দ্র মিলিয়ে তাদের প্রার্থী মোট 822টি ভোট পান, যা মোট ভোটের মাত্র 0.03%। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বর্তমানে একটি অস্বীকৃত রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত রয়েছে। ত্রিপুরার রাজনৈতিক মহলে খুব একটা পরিচিত নাম নয়, এমনকি রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের কাছেই এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামের দলটির সাংগঠনিক কাঠামো বা নেতৃত্ব সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। প্রায় অস্তিত্বহীন সেই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেসুরো সাংসদরা। এর আগে কাকলিরা জানিয়েছিলেন তারা লোকসভায় তৃণমূলের থেকে আলাদা একটি ব্লক করে এনডিএকে সমর্থনের আবেদন জানাবেন। নিয়ম অনুযায়ী একই রাজনৈতিক দলে 2টি পৃথক ব্লক হতে পারে না। পৃথক ব্লক হিসেবে যাতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের স্বীকৃতি দেওয়া না হয়, সেই আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই চিঠি রবিবার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ স্পিকারের হাতে তুলে দেন। তারপরেই দলের বিদ্রোহী শিবিরের 20 জন সাংসদ স্পিকার ওম বিড়লার বাড়িতে যান। ত্রিপুরার দল এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএকে সমর্থনের কথা জানান তারা। একটি চিঠিও তুলে দেওয়া হয় স্পিকারের হাতে। এই নতুন দলের মূল রাজনৈতিক ফোকাস হতে চলেছে পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা। সমীকরণ বলছে এই দলে যোগ দিলেও বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএকেই সমর্থন করবেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আর এখানেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিদ্রোহী বিধায়কেরা যে পথ দেখিয়েছেন সেই পথে কেন এগোলেন না লোকসভার বিদ্রোহীরা? প্রশ্ন হলো, বিধানসভায় বিদ্রোহের পরের পরিস্থিতি দেখে কি সাবধানী লোকসভার বিদ্রোহীরা?
বিধানসভায় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা বেছে নেন বিদ্রোহী বিধায়করা। তৃণমূলের বেশিরভাগ বিধায়কের সমর্থনও রয়েছে তার প্রতি, কিন্তু তা নিয়েও আদালতে মামলাও হয়েছে। দল থেকে বহিষ্কৃত কেউ কিভাবে বিরোধী দলনেতা হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছে তৃণমূল। ওই মামলা এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে বিদ্রোহী সাংসদদের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই আইনি জটিলতা এড়াতেই কি লোকসভায় বিদ্রোহীরা ভিন্ন দলে গিয়ে মিশলেন? চর্চা তো রয়েছে। আরেকটি লক্ষণীয় বিষয় হলো, লোকসভার সংসদীয় দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে বার করে নিতে পারলেও তৃণমূল দলের নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিতে পারবে না। এই আশঙ্কা থেকেই নতুন দলের আশ্রয় নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল চেয়ারপারসন কেন্দ্রিক দল। নির্বাচন কমিশনের কাছে পার্টি গঠনতন্ত্র জমা দেওয়ার আছে। 1998 সালে তৃণমূল যখন তৈরি হয়েছিল তখন মুকুল রায় দলের যে সংবিধান জমা দিয়েছিলেন সেখানে স্টেট এক্সিকিউটিভ কমিটিকে সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত কমিটি বলে উল্লেখ করা ছিল। পরে সংশোধনীতে জাতীয় কর্মসমিতিকে শীর্ষ কমিটি হিসেবে ব্যাখ্যা করা হয়। সেই জাতীয় কর্মসমিতিও চেয়ারপারসন কেন্দ্রিক, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিদের চেয়ে সাংগঠনিক পদাধিকারীদের দলের উপর নিয়ন্ত্রণ অনেক বেশি। সেই কারণেই হয়তো আরও সাবধানী চাল চলেছে বিদ্রোহী শিবির। वो दूसरा जो टीएमसी बोल के जब उन्होंने डिमांड करेंगे तब दोनों पार्टी के बीच में कौन असली टीएमसी है वो विषय पर कोर्ट में डिसाइड होगा क्लेम करेंगे टीएमसी आप है। बाद में। আর তাছাড়া কংগ্রেস তৃণমূল মিশে গেলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ার সম্ভাবনা ছিল বিদ্রোহীদের। গত সপ্তাহে গান্ধী পরিবারের সঙ্গে মমতা অভিষেকদের পৃথক পৃথক বৈঠকের পর খবর ছড়ায় কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে মমতা তৃণমূল। যদিও পরে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তবে এমন কিছু ঘটলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়তে পারতেন বিদ্রোহীরা। তাই আগেভাগে নিঃসন্দেহে সাবধানী চাল চলেছে বিদ্রোহীরা। লোকসভায় নিজেদের সাংসদ পদ টিকিয়ে রাখতে এবং আইনি খাড়া থেকে বাঁচতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারেরা সুকৌশলে এই দলটিকে বেছে নিয়েছেন। আর পুরোটাই যে বিজেপির বড় মাথাদের অঙ্গুলি হেলনে হয়েছে তা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। বিদ্রোহী সাংসদদের প্রথম বৈঠকটি হয়েছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাংলোতে। তারপর গত 6-7 দিনে দফায় দফায় বৈঠক হয়েছে এবং তার প্রায় বেশিরভাগই হয়েছে ভূপেন্দ্রের বাড়িতেই। রবিবারও ভূপেন্দ্রের বাড়িতে বৈঠক হয়েছে, তখন সেখানে অপর বিজেপি নেতা নিশিকান্ত দুবেও ছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বর্তমান পরিস্থিতিতে এদের সকলকে দলে নেওয়ার মতো কোনো ইচ্ছে বিজেপি দেখায়নি। বিজেপি এদের কাজে লাগানোর বিষয়ে যতটা উৎসাহী, দলে নেওয়ার বিষয়ে ততটা নয়। ফলে রাজ্য বিধানসভা নির্বাচনে জোড়াফুলের চরম বিপর্যয়ের পর থেকেই তৃণমূলের মধ্যে যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছিল, রবিবারের এই ঘটনা তাকে কার্যত বিস্ফোরণের মুখে দাঁড় করিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।